ব্লুপার টেলসের আজকের নিবেদন মায়া। এটি একটি অরিজিনাল গল্প। গল্পের লেখক এবং পরিচালক উজান সেনগুপ্ত আর সপ্তপর্ণী পাঠক। শুরু হচ্ছে আজকের গল্প মায়া। এই যে থানা থেকে আসছি, ওই যমজ বন্ধুটো কোন বাড়িতে থাকতো? স্যার, এই তো পাশের কমলা রঙের বাড়িটা। শেষ কবে দেখেছিলেন? কালকে বিকেলে দেখলাম স্যার, দুজনে বেরিয়েছিল। জানেন ওরা নিখোঁজ কালকে থেকে? আপনার কি কারোর ওপর সন্দেহ আছে? আমি কি বলবো। যাই হোক, বাদ দে, অনেক প্রশ্ন হলো। ও বাকিটা থানায় গিয়ে দেখছি। ইন্সপেক্টর বসু আর সামন্তক গাড়িতে উঠে থানার দিকে রওনা দিল। কেসটা নিয়ে কিছু বুঝলি? বেশ জটিল মনে হচ্ছে তো। এই, তোর বাজি কেনা হয়ে গেছে? না, ভাবছিলাম আজকে তদন্ত সেরে তারপর বিকেলে গিয়ে কিনবো। তখন বাজারে আর কিছু থাকবে না। এই ড্রাইভার, গাড়ি ঘোরাও, আগে বাজি বাজার যাব। কিরে, তুমি কতই দিচ্ছিস? আসুন স্যার, আসুন আসুন। এই তুবড়ি 200 টাকা 10 পিস, চোরকি 100 টাকা 10 পিস, আর ছোট সেল 500, বড় সেল 1000। কি নেবেন বলুন? সব সোনির মাল আছে, ভালো উঠবে। হ্যাঁ, নে নে, সব বাজিগুলো গাড়িতে তোল, আর এনে রাখ, 500 টাকা রাখ। স্যার 500 কি করে হবে স্যার? লসে বেচে দেবো তো তাহলে স্যার, 500 তো হবে না। রাখ রাখ, এই দিচ্ছে এই অনেক। কি আর বলবো স্যার, ঠিক আছে, পুজোর দিনে আর কি বলবো স্যার। যান যান, নিয়ে যান, এই মালগুলো তোল, গাড়িতে তোল। ইন্সপেক্টর বসু আর সামন্তক দুজনে একসাথে বাজি বাজার গিয়ে অনেক রকমের বাজি কিনে থানায় ফিরল। চোরকি, তুবড়ি, রকেট, শেল, পুরো এক বস্তা বাজি। ততক্ষণে কেসের কথা প্রায় ভুলেই গেছে। এবারে সেলগুলো বেশ ভালো পেয়েছি, বুঝলি তো? ফানুসগুলো বেশ ভালো উড়বে মনে হচ্ছে স্যার। কালকে কালী পুজো। সামন্তকের কালী পুজো খুবই প্রিয় উৎসব। প্রতি বছর এই দিন বন্ধুদের সাথে সন্ধেবেলা বাজি ফাটায়, তারপর বাকি রাত গল্প আড্ডা করে কাটে। এই বছর সামন্তকের ইচ্ছে শ্মশানে গিয়ে শ্মশান কালী পুজো দেখবে। সে কি রে, কালকে রাতে শ্মশানে থাকবি নাকি? বাহ বাহ, ভালো ভালো, নতুন ব্যাপার। বলিস কেমন লাগলো? আর হ্যাঁ, সাবধানে থাকবি কিন্তু। নিশ্চয়ই স্যার। দুজনে কথা বলতে বলতে থানাতে ঢুকল। ইতিমধ্যে ছন্দা ইন্সপেক্টর বসু আর সামন্তককে দেখে ছুটে এলো ওদের দিকে। স্যার, তদন্ত থেকে কিছু জানতে পারলেন? ওই তো, দুই বোন যমজ, এক বোন শালিনী সদ্যবিবাহিত, আর অন্য বোন রোহিণী। কাল বিকেল থেকে দুজনকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। ও ঠিক চলে আসবে ফেরত, ও নিয়ে অত ভাবতে হবে না। কিন্তু স্যার, এরম আগেও... ইন্সপেক্টর বসু ছন্দার কথায় অত পাত্তা না দিয়ে ওর পাশ কাটিয়ে চলে গেল। ছন্দা, তুমি এত চিন্তা করো না। আমার মনে হয় ওরা আজকের মধ্যেই ফিরে আসবে। এখনই কেসটাকে এতটা গুরুত্ব দেওয়ার দরকার নেই। এই বলে সামন্তক থানা থেকে বেরিয়ে বাড়ির জন্যে রওনা দিল। কিন্তু ছন্দার মনে এই কেসটা নিয়ে একটা খটকা থেকেই গেল। স্টোরেজে গিয়ে ঢাই করে রাখা ফাইলগুলো ঘাঁটতে শুরু করল। সন্ধে ঘনিয়ে এলো। ছন্দা এক গোছা কাগজ নিয়ে এগিয়ে গেল ইন্সপেক্টর বসুর সাথে কথা বলতে। কাগজগুলো টেবিলে রাখতে রাখতে বলল, স্যার, আমি এই কেসটার ব্যাপারে একটা মিল লক্ষ্য করেছি। এটা এরম একমাত্র কেস নয়। আরে রে রে রে, টেবিলটায় কি করছো? উফ, থামো থামো, এক্ষুনি পরিষ্কার করে গেল। স্যার, স্যার আপনি এগুলো একবার দেখুন। এই বলে ছন্দা আগের কিছু মাসের কয়েকটা কেস রিপোর্ট এগিয়ে দিল ইন্সপেক্টর বসুর দিকে। কোন কেসটা বলছো তুমি? স্যার, শালিনী আর রোহিণীর কেসটা। আমার মনে হচ্ছে আপনার সন্দেহ ভুল, এটা সাধারণ কেস নয়।
আগের 3 মাস ধরে পরপর 7 জন মহিলা নিখোঁজ হয়ে গেছে, ঠিক এই 2 যমজ বোনের মতোই। আর অদ্ভুত ব্যাপারটা হচ্ছে ওনারা সবাই বিবাহিত। আপনি রিপোর্টগুলো একবার দেখুন স্যার। কি প্রমাণ আছে যে এগুলো একে অপরের সাথে জড়িত? কিন্তু স্যার আপনি মিলটা লক্ষ্য করুন। তোমার মনের কথা তো আমি এভিডেন্স হিসেবে দেখাতে পারবো না, ওরম বললেই তো হয় না। তুমি আগের সঠিক প্রমাণটা জোগাড় করো। ছন্দা আর কিছু না বলে মাথা নিচু করে বেরিয়ে গেল থানা থেকে। ছন্দা সিদ্ধান্ত নিল যে আগের নিখোঁজ মহিলাদের পাড়াতে খোঁজ খবর নেবে। এটা লক্ষ্মী দাসের বাড়ি? হ্যাঁ মানে আমি থানা থেকে আসছি ওর নিখোঁজ হওয়ার তদন্ত করতে। সে তো অনেক মাস হলো, এখন আর কি হবে দিদি? কোন হতভাগা ছেলের সাথে পালিয়েছে কি জানি। থানা থেকেও তাই বলেছিল। আমরা আর কিছু জানি না এ ব্যাপারে, জানতে চাইও না। এই বলে লোকটা ছন্দার মুখের ওপর দরজা বন্ধ করে দিল। ছন্দা উল্টো দিকে ফিরে হাঁটতে গিয়ে আবার দরজা খোলার আওয়াজ পেল। ঘুরে তাকিয়ে দেখল একটা ছোট্ট মেয়ে দরজা খুলে দাঁড়িয়ে আছে। আমি দেখেছি। কি দেখেছিলে তুমি? সেদিন রাতে দূরে একটা লোক ছিল, বড় কালো সাদা দাড়ি আর লম্বা চুল। তাই? কি করছিল? দাঁড়িয়েছিল রাস্তার ওই দিকে। তুমি কাউকে বলনি? হ্যাঁ বলেছিলাম তো, কিন্তু পুলিশ কাকু বলল আমি ভুল দেখেছি। বাড়ির ভেতর থেকে কেউ একটা মেয়েটাকে ডাকার আওয়াজ এলো। মিঠি, আয় মিঠি, কি রে কোথায় গেলি? তাড়াতাড়ি ভিতরে আয়, আয় মিঠি। মেয়েটি দরজাটা বন্ধ করে দৌড়ে পালিয়ে গেল। ছন্দা বাকি নিখোঁজ মহিলাদের বাড়ি এবং পাড়ায় খোঁজ খবর নিল। তদন্ত সেরে বুঝতে পারল প্রতিটি নিখোঁজ মহিলার বাড়ির আশেপাশে একরকম সাধু বা সাধুর বেশে কাউকে দেখা গেছে নিখোঁজ হয়ে যাওয়ার কিছুদিন আগে। ছন্দা এরপর শালিনী আর রোহিণীর পাড়ায় গেল। আবার কি চাই আপনাদের? বললাম তো আমরা কিছুই জানি না। আচ্ছা, রোহিণী আর শালিনী নিখোঁজ হয়ে যাওয়ার আগে আপনারা আশেপাশে এখানে কোনো সাধুকে দেখেছিলেন? বড় সাদা কালো চুল আর দাড়ি, গায়ে লাল কাপড় জড়ানো আর গলায় রুদ্রাক্ষের মালা। সাধু? হ্যাঁ, একজনকে দেখেছিলাম মনে হয়। কেন বলুন তো? সামন্তক আজকে থানা থেকে ছুটি নিয়েছে। কেনা বাজিগুলো বারান্দায় রোদ পোহানোর জন্য রেখে দিয়ে এসে পাড়ার মোড়ের দোকানে চা খেতে বেরোলো। ওখানে আলাপ হলো নবীন বলে একজন পুরোহিতের সাথে, যিনি প্রতি বছর শ্মশান কালীর পুজোতে অংশগ্রহণ করেন। আরে কি বলছেন দাদা? বাহ বাহ, আপনার প্রথমবার নাকি? হ্যাঁ, আমি ভাবছিলাম এবছর একটা নতুন কিছু অনুভব করব আর কি। আচ্ছা আচ্ছা, তা আপনি পুজোটা নিয়ে কি জানেন? সেরম তো কিছু জানি না, শুধু পুজো রাতের দিকে শুরু হয় এইটুকুই শুনেছি। তাহলে আপনাকে কয়েকটা বিষয় বলি, শুনুন। প্রথমত, শ্মশান কালীর পুজো শুরু হতে গেলে ওই দিন একজন সধবা মহিলার মৃতদেহ শ্মশানে আসতেই হয়। না আসা অবধি পুজো শুরু করা নিষিদ্ধ। তাই নাকি? আর অদ্ভুতভাবে প্রতি বছর মাঝরাতে পুজোর তিথির ঠিক আগে একজন এরম সধবা মহিলার মৃতদেহ ঠিক এসে পৌঁছে যায় শ্মশানে। বলেন কি? এটা তো জানা ছিল না। হ্যাঁ, আরও শুনুন, আমাদের এই পুজো 400 বছর পুরনো। আর প্রতি বছর মায়ের পুজোর জন্য একটা শোল মাছ বলিদান হিসেবে উৎসর্গ করা হয়। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, প্রতিবার পুজোর দিন সকালবেলা পাশের পুকুরে একটা মরা শোল মাছ ভেসে ওঠে। আর তারপর ওইটাই মায়ের পুজোতে উৎসর্গ করা হয়, তাই তো? হ্যাঁ, ঠিক ধরেছ। এইসব জানতে পেয়ে সামন্তকের মনের মধ্যে কিছুটা রোমাঞ্চ, কিছুটা ভয় এবং অনেকটা কৌতূহল মেশানো একটা অনুভূতি ছেয়ে গেল। নবীনকে বিদায় জানিয়ে বাড়ির দিকে ফেরত চলে গেল। ইতিমধ্যে ছন্দার ফোন এলো।
হ্যাঁ বলো, কি ব্যাপার, হঠাৎ ফোন করলে? স্যার, আমি নিখোঁজ মহিলাদের কেসগুলোর মধ্যে না একটা মিল খুঁজে পেয়েছি। সব মহিলাদের যেখানে শেষ দেখা গেছে, আশেপাশে লোকেদের থেকে খোঁজ করে জানতে পারলাম ওখানে ওরা একজন সাধুকে দেখেছে। লম্বা সাদা কালো চুল, বড় দাড়ি, লাল রঙের চাদর জড়ানো, আর গলায় রুদ্রাক্ষের মালা। আরে এখন পুজোর আগে চারিদিকে এত সাধু ঠাকুরমশাই সব ঘুরে বেড়াচ্ছে, এতে কিছু প্রমাণ হয় না ছন্দা। তুমি এখন এত ভেবো না কেসটাকে নিয়ে, পুজোটা যাক, তারপর দেখা যাবে। তোমার পরিবারের সাথে, বর ছেলে তাদের সাথে সময় কাটাও পুজোতে, এটার মধ্যে এত বেশি জড়িয়ে পড়ো না। এই বলে সামন্তক ফোন কেটে দিল। ছন্দা হতাশ হয়ে ফোন রেখে বাড়ির দিকে রওনা দিল। ফেরার পথে লক্ষ্য করল এক অন্ধকার গলিতে একটা বাড়ির পাশে একটা সাধু ঘুরে বেড়াচ্ছে। লম্বা কালো সাদা চুল আর দাড়ি, গায়ে লাল চাদর জড়ানো, আর গলায় বড় রুদ্রাক্ষের মালা। চোখ দুটো জল জল করছে। ছন্দা নিঃশব্দে তার পিছু নিতে শুরু করল, কিন্তু গলির মোড়ে পৌঁছতেই আর কাউকে দেখতে পেল না। কারুর কোনো চিহ্ন নেই। আপনি কে? হঠাৎ পেছন থেকে একটা ঠান্ডা গম্ভীর গলা ভেসে এলো। ছন্দা চমকে ঘুরে দাঁড়ালো। আমি ছন্দা মুখোপাধ্যায়, পুলিশ। আমার পিছু নিচ্ছেন কেন? এই শহরের নিখোঁজ মহিলাদের তদন্ত করছি। আপনার উপর পুলিশের সন্দেহ আছে। আপনি এখানে কি করছেন? সাধুটা মৃদু হাসল। আপনি বুঝবেন না মা, এই মহিলারা তো মুক্তি পেয়েছেন, তারা এখন এক নতুন জন্মের পথে। এই সবই আমাদের গুরুদেবের পুনর্জন্মের আচার। পুনর্জন্ম? গুরুদেব ছিলেন এমন এক শক্তির চালিত, যিনি পৃথিবীকে সর্বনাশ থেকে বাঁচাতে পারতেন, কিন্তু তিনি ছিলেন মানুষ রূপে, তাই পৃথিবী তার শক্তি সহ্য করতে পারেনি। এখন তার জন্য দরকার এক নতুন দেহ, এক নতুন মাধ্যম। এই বিবাহিত মহিলারা ছিলেন সেই উপযুক্ত পথ। তাদের আত্মা শুদ্ধ, তারা শক্তি ধারণের যোগ্য। ছন্দা এক পা এগিয়ে এলো, চোখে চোখ রেখে ঠান্ডা গলায় বলল, আপনি ভুল করছেন। এই মহিলাদের মধ্যে একজন ছিল রোহিণী। সে কিন্তু বিবাহিত নয়। সাধুটার মুখের হাসি আস্তে আস্তে উধাও হয়ে গেল। চোখ দুটো ভয় আর রাগে লাল হয়ে উঠল। সন্ধেবেলা সামন্তকের বন্ধুরা বাড়ি এলো। সারা সন্ধে বাজি ফাটানো হলো। তারপর সামন্তক বেরিয়ে পড়ল শ্মশান কালী পুজো দেখতে। শ্মশান পৌঁছে দেখল পুজোর সব আয়োজন করা হচ্ছে। অনেক লোক জড়ো হয়ে আছে, প্রায় সব প্রস্তুত, কিন্তু কোনো সধবা মহিলার দেহ এখনো শ্মশানে এসে পৌঁছায়নি, যার জন্য পুজো এক্ষুনি শুরু করা যাবে না। খানিকক্ষণ শ্মশানে চারিদিকটা একটু ঘুরে নিল। সামন্তক প্রথমবার শ্মশানে এসেছে, তাই বেশ রোমাঞ্চকর লাগছে। ভয়ও করছে কিছুটা, কিন্তু রোমাঞ্চ আর কৌতূহলের জোরে শ্মশান ঘুরে আবার পুজোর মণ্ডপে এসে পৌঁছালো। খানিকক্ষণ পর হঠাৎ ইন্সপেক্টর বসুর ফোন এলো। হ্যাঁ স্যার, বলুন। এই শোন, ছন্দাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বেশ কয়েক ঘন্টা হলো নিখোঁজ। কি বলছেন? হ্যাঁ রে, আমরা ওর ফোনটা ট্র্যাক করার চেষ্টা করছি। আচ্ছা স্যার, ও কিন্তু ওই যমজ বোনের কেসটা নিয়ে তদন্ত করছিল। শেষ যখন কথা হয়েছে আমাকে বলছিল যে সব মহিলাদের যেখানে শেষ দেখা গেছিল নিখোঁজ হওয়ার আগে, ওখানের আশেপাশে খোঁজ নিয়ে জানতে পেরেছিল যে ওখানে একজন সাধু না কাকে দেখা গেছে। লম্বা চুল, কাঁচা পাকা দাড়ি, লাল রঙের চাদর বা গলায় কোনো বড় হার পড়েছিল স্যার। আচ্ছা ঠিক আছে, দেখছি কি করা যায়। আর হ্যাঁ, ছন্দার লোকেশন ট্র্যাক করা গেছে, আমরা ফোর্স নিয়ে এক্ষুনি ওখানে যাচ্ছি। ইন্সপেক্টর বসু ফোন কেটে দিল। সামন্তক পকেটে ফোন ঢোকাতে ঢোকাতে হঠাৎ দেখতে পেল একটা লোককে। লম্বা সাদা কালো চুল, বড় দাড়ি, লাল রঙের চাদর জড়ানো, ঠিক হুবহু মিলে যাচ্ছে ছন্দার বর্ণনার সাথে। সামন্তকের সন্দেহ হলো এটা কি ওই সাধুটা হতে পারে? লোকটার হাতে একটা বোতলে হলুদ রঙের কিছু একটা তরল পদার্থ,
আর সে হেঁটে হেঁটে যাচ্ছে শ্মশানের পিছনে একটা চিতার দিকে। সামন্তক লোকটার পিছু করতে করতে চিতার একটু দূরে একটা গাছের পেছনে গিয়ে লোকালো। ও দেখতে পেল সাধুটা চিতার কাছে দাঁড়িয়ে কি সব পুজো করছে। মনে হলো চিতায় একটা মানুষের লাশও রাখা। ওইদিকে ইন্সপেক্টর বসু ছন্দার ফোন ট্র্যাক করে একটা জঙ্গলের মাঝখানে একটা গুহা খুঁজে পেল। গুহায় ঢুকে দেখল একটা পুরনো পুজোর বেদি, চারিপাশে মানুষের হাড় পড়ে, মাটির সিঁদুরে লাল হয়ে গেছে, আর গুহার মাঝখানে পুজোর আগুন জ্বলছে। আর আগুনের সামনে এক লাল চাদর ঢাকা সাধু বসে কিছু একটা মন্ত্র পড়ছে। এরও বড় সাদা কালো চুল, বড় দাড়ি, আর গলায় রুদ্রাক্ষের মালা। ইন্সপেক্টর বসু গুহার মধ্যে দেখতে পেল একটা কোনায় বেশ কয়েকটা মোবাইল ফোন পড়ে আছে। বসু আর কনস্টেবলদের বলল গুহাটা ইনভেস্টিগেট করতে। এই তুই ওই দিকটা দেখ। আর হ্যাঁ, এই তুই ওই যে ওখানে ফোনগুলো পড়ে আছে, কি দেখ তো ওগুলো কাদের। কনস্টেবল দুজন গুহাটার তদন্ত করতে ঢুকল। সাধুটা তখনও মন্ত্র পড়ে যাচ্ছে নিজের মনে। একটু পরে একজন কনস্টেবল একটা ফোন নিয়ে এলো ইন্সপেক্টর বসুর কাছে। স্যার, এই তো ছন্দার ফোন। ইন্সপেক্টর বসু এগিয়ে গেল সাধুটার দিকে ওকে অ্যারেস্ট করতে। ঘাড় ধরে টান মেরে তুলল সাধুটাকে। বল, কে তুই? বল, ছন্দা কোথায়? বল, বল আগে, কোথায় রেখেছিস ছন্দাকে? বল, বল, কে তুই? বল, ছন্দা কোথায়? বল, বল আগে, কে তুই? সামন্তক আর একটু কাছে গিয়ে বুঝতে পারল যে চিতায় যে মৃতদেহ রাখা সেটা ছন্দার। সামন্তক ছুটে গেল সাধুটার দিকে, কিন্তু ততক্ষণে সাধুটা চিতায় আগুন ধরিয়ে দিয়েছে। ছন্দার চিতায় আগুন জ্বলছে দাউ দাউ করে। সামন্তক ঝাঁপিয়ে পড়ল সাধুটার উপর। শয়তান, এটা কি করলি তুই? কি করলি তুই? তুই মূর্খ, তুই বুঝবি না। ছন্দাকে কেন মারলি? কেন মারলি ছন্দাকে বল? তুই মূর্খ, তুই বুঝবি না। তোর এটা বোঝার ক্ষমতা নেই। ওর মুক্তি পাওয়ার দরকার ছিল। তুই বুঝবি না। দূর হ এখান থেকে। বুঝবো না? চ্যাংড়ামো হচ্ছে? পুলিশের সাথে চ্যাংড়ামো হচ্ছে? বল, কারা কারা চক্রান্তে জড়িত আছিস বল। এই চক্রান্তে কারা কারা জড়িত আছিস বল। গুরুদেব, গুরুদেব আসছে, গুরুদেব আসছে, গুরুদেব আসছে বাঁচাতে। ও, গুরুও আছে এটায়? এই পৃথিবীকে বাঁচাতে, আমাদের সবাইকে বাঁচাতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে বাঁচাতে গুরুদেব আসছে। কোথায় থাকে সে? আবার কোথায় থাকে? সব জানতে পারবি, সব জানতে পারবি। সময় এসে গেছে, সময় এসে গেছে গুরুদেবের ফেরার। সময় এসে গেছে। গুরুদেব, গুরুদেব তুমি কোথায়? হেয়ালি? আমার সাথে হেয়ালি হচ্ছে? দুদিন জেলের ভাত খাবি, এমন বাটা মারবো না সব চ্যাংড়ামো বার করে দেবো। ছাড় বলছি, ছাড় আমায়। তোর সাহস তো কম নয়, তুই আমার গায়ে হাত দিচ্ছিস। গুরুদেব শেষ করে দেবে তোকে। ছাড় আমায়, ছাড়। ছাড়বো? ছাড়বো তো না, সব ছাড়। কটাকে জেলে পুরবো। তোর গুরুজিকেও জেলে পুরবো। গুরুদেব তোকে ধ্বংস করে দেবে। নিরীহ গুরুদেব মেয়েদের তোকে হত্যা ধ্বংস করা করে দেবে। তুই ছাড় শয়তান, আমায়। সব কটাকে জেলে পুরবো। চল, গুরুদেব তুমি কোথায়? চল আমার সাথে জেলে চল। ছাড়, ছাড়। কোথায় চল, যাচ্ছিস চল। আমায়? ছাড় চল বলছি। এখান থেকে। ছাড়, চল। ছাড়। সামন্তক সাধুটার সাথে ধস্তাধস্তি করতে করতে একটা জোরে ধাক্কা মারল সাধুটাকে। সাধুটা ছিটকে গিয়ে পড়ল ছন্দার চিতার ওপর। জ্বলন্ত আগুনে পুড়ে ছাই হয়ে গেল সামন্তকের সামনে। হ্যালো, ছন্দার ব্যাপারে কিছু খবর বলি? এদিকে ভালো খবর আছে। স্যার,
আমি কিচ্ছু করতে পারলাম না স্যার। ছন্দার যেই সাধুটার কথা বলছিল সে পুড়িয়ে মেরে ফেললো স্যার ছন্দাকে। আমি কিচ্ছু করতে পারলাম না, আমি বাঁচাতে পারলাম না স্যার ওকে। হ্যাঁ বলছিস কি? আমি লোকটাকে আটকাতে গেছিলাম স্যার, কিন্তু কিন্তু ও নিজেই ধাক্কা খেয়ে ছন্দার চিতার আগুনে জ্যান্ত জ্বলে পুড়ে মরে গেল স্যার। আমি কিচ্ছু করতে পারলাম না স্যার, কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু না। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? নাকি নেশা করেছিস? শোন, আমি এখন থানায় যাচ্ছি। ধরেছি বেটা সাধুটাকে। নিখোঁজ মহিলাদের মোবাইলগুলোও পেলাম গুহাতে। এবার বদমাইশটাকে জেরা করলে সব সুসুর করে বেরিয়ে পড়বে। ওর নামও জানতে পেরেছি। বাবাজির নাম শশাঙ্ক। সামন্তক ফোনটা আস্তে আস্তে নিচে নামিয়ে জ্বলন্ত চিতাটার দিকে হতবাক হয়ে তাকিয়ে রইল। শুনলেন আজকের গল্প মায়া। গল্প পাঠে অঙ্কিত সোম, সামন্তকের ভূমিকায় অনিক চ্যাটার্জি, ইন্সপেক্টর বসুর চরিত্রে সন্দীপ দাস, ছন্দার ভূমিকায় অবন্তিকা দাশগুপ্ত, সাধুর গলায় উজান সেনগুপ্ত, পাড়া প্রতিবেশী সৌরিত ভট্টাচার্য এবং রৌনক দত্ত, নবীন আর দোকানদার উজান সেনগুপ্ত, মিঠি সপ্তপর্ণী পাঠক, মিঠির মা রুয়াম চ্যাটার্জি। অডিও রেকর্ডিং উজান সেনগুপ্ত এবং সৌরিত ভট্টাচার্য। সাউন্ড ডিজাইন শুভাশিস বিশ্বাস। মিক্সিং এবং মাস্টারিং অর্জুন চ্যাটার্জি। প্রডিউসড বাই ব্লুপার হাউস স্টুডিওস।